আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা 27তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে পাটিগণিতের একদম শেষ ক্লাস। ক্লাসটা খুবই ছোট, বেশি একটা বড় হবে না, এই জন্য একটু লেট হলো শুরু করতে। আর একটা শিডিউল ছিল, যার কারণে আসতে লেট হয়েছে, দুঃখিত। ওকে, আমরা শুরু করে দিব। যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা জানিয়ে দিবেন। যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। সব কিছু ক্লিয়ার, আমরা শুরু করে দেই নাকি? গ্রুপে তো লিঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা, ক্ষেত্রফল পরিমাপে আসলে এরকম বোঝানোর মতো কিছু নাই। আসলে মূলত কিছু অন্য টাইপের অঙ্ক করবো, যে বানর আর তৈলাক্ত বাঁশ। ওই বানর নিয়ে অনেকের ঝামেলা, আমাকে বলছিলেন। তো মূলত টপিক থাকবে বানর আর তৈলাক্ত বাঁশের 4টা অঙ্ক দেখাবো। আর ক্ষেত্রফল পরিমাপ ভাই বোঝানোর কিছু না, এগুলো অনেক কিছু মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ অনেক কিছু মান আপনি যদি না জানেন, ম্যাথ যতই ভালো পারেন পারবেন না। যাই হোক, দেখি আসলে কি কি আছে আজকে ক্লাসে। কি হলো? আচ্ছা, আমরা শুরু করে দেই। বানর আর তৈলাক্ত বাঁশ। ওকে, বিষয়টা হচ্ছে বানরের ক্ষেত্রে বা বানরের ম্যাথের ক্ষেত্রে লিখিত নিয়মটা শেখাটা অনেক ভালো, কারণ শর্টকাট দিয়ে অনেক সময় মিলে না। মানে এই বানর তৈলাক্ত বাঁশের অঙ্ক নিয়ে প্যারা নেওয়ার কিছু না, এগুলো তেমন একটা আসে না বললেই চলে। ঠিক আছে, খুব কম, খুবই কম আসে, কিন্তু প্যারা নেওয়ার কিছু নাই। কয়েকটা ম্যাথ দেখবো আমরা। একটা নিয়ম একবার যদি আপনি বুঝে যান, লিখিত নিয়মটা আর কোনো ভুল হবে না। শুরু করি আমরা। আচ্ছা, বানর আর তৈলাক্ত বাঁশ, একটা প্রশ্ন দেখি। একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে সে 3 মিটার ওঠে। যেহেতু বাসটা পিচ্ছিল, পরবর্তী সেকেন্ডে সে আবার 1 মিটার নেমে যায়। আপনাকে প্রশ্ন করা হয়েছে বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে। এজন্য আগে একটু প্র্যাকটিক্যাল কনসেপ্ট চিন্তা করতে হবে। সবাই চিন্তা করবো আমরা একসাথে। আচ্ছা, মনে করেন একটা পিচ্ছিল বাঁশ। বাসটা যেহেতু পিচ্ছিল, তাহলে বানর কিছু সময় উঠবে আর একটু নেমে যাবে, উঠবে একটু নেমে যাবে, এরকম সময় ব্যয় করবে, উঠবে নামবে, তার ঘটনাটা ঘটবে উঠবে নামবে, উঠবে নামবে, উঠবে নামবে। এখন ভাই, যখন সে শেষের সময় অতিবাহিত করবে, মানে একদম সে শেষ পর্যায়ে চলে যাবে, সেই সময় কিন্তু সে যখন এই বাঁশের মাথাটা ধরে ফেলবে, তখন সে উঠবে আর নামবে না। কাহিনী ঘটবে এখানে দুইটা। একটা কাহিনী হচ্ছে উঠবে নামবে, এরকম চলতেই থাকবে, উঠবে নামবে, উঠবে নামবে, উঠবে নামবে, কিন্তু শেষে গিয়ে সে উঠবে আর নামবে না। তাহলে ওই উঠবে আর নামবে না ওইটা একটা পার্ট, আর উঠবে নামবে একটা পার্ট। যারা বোঝেন না, আপনি একটু কল্পনা করেন, চোখ দুইটা বন্ধ করে কল্পনা করেন যে একটা বানর উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন সে ওই বাঁশের মাথাটা ধরে ফেলবে, ওই সময় সে উঠবে আর নামবে না। উঠলো,
একটু উঠলো একটু নামলো, উঠলো নামলো, উঠলো নামলো, উঠতেছে একটু নেমে গেছে, উঠতেছে নেমে গেছে, উঠতেছে নেমে গেছে, কিন্তু পরের বার উঠবে আর নামবে না। তাহলে এই যে উঠতে যে সময় লাগবে এটা একটা হিসাব হবে, আর শেষের একটা হিসাব হবে। এইটা আগে বুঝি, তারপর আমরা ম্যাথে যাই। এখন একটু প্র্যাকটিক্যাল দেখি। একটা বাঁশ বলছে এই 13 মিটার উঁচু একটা বাঁশ। প্রথমে বলা হইল প্রথম সেকেন্ডে মানে 1 সেকেন্ড সময় ব্যয় কইরা সে 3 মিটার উঠতে পারে। মানে সে 1 সেকেন্ড সময় ব্যয় করলো, 3 মিটার পর্যন্ত সাপোজ উঠলো। পরবর্তী সেকেন্ডে সে আবার 1 মিটার নেমে গেছে, মানে আর একটা সেকেন্ড সময় চলে গেল, সে কি করলো, ছিল 3-এর জায়গায় চলে আসলো 2-এর জায়গায়, মানে 1 মিটার নেমে গেছে। এই ঘটনাটাকে বুঝতে হবে। তার মানে আমি এটা বলতে পারি সে আসলে 2 সেকেন্ড সময় ব্যয় কইরা টোটাল 2 মিটার উঠতে পারছে। এইটা আগে না বুঝে ম্যাথে যাওয়া যাবে না। 13 মিটার উঁচু একটা বাস, ঘড়ির সময় শুরু হয়ে গেছে, 1 সেকেন্ড সময় ব্যয় করলো, এইখান থেকে এই পর্যন্ত উঠছে 3 মিটার। আরও 1 সেকেন্ড সময় চলে গেল, বাসটা পিচ্ছিল হওয়ার কারণে 1 মিটার নেমে গেল। তার মানে আলটিমেটলি সে 2 সেকেন্ড সময় ব্যয় করে 2 মিটার উঠতে পারে। এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। তো এরকম উঠতে থাকবে নামতে থাকবে, উঠতে থাকবে নামতে থাকবে। এখন যেটা করব, আমরা জানি বাসের টোটাল দৈর্ঘ্য 13 মিটার। 1 সেকেন্ডে বা 1 মিনিটে যেটা উঠবে সেটা বাদ দিবেন। 1 সেকেন্ডে সে 3 মিটার উঠতে পারে, সেটা বাদ দিবেন। কেন বাদ দিবেন আসতেছি। মানে সে যখন লাস্টের সেকেন্ড সময় ব্যয় করবে, সাপোজ এখানে 10 মিটার, লাস্টের সেকেন্ড সময়ের সময় সে 1 সেকেন্ড সময় ব্যয় করে 3 মিটার উঠতে পারবে। এই যে 13 মিটার, মানে ঘটনাটা হচ্ছে লাস্টের সেকেন্ডে সে 3 মিটার উঠবে আর নামবে না, কিন্তু এই ক্ষেত্রে উঠবে নামবে। এই জন্য এই 10 মিটারে একটা হিসাব হবে, আর এই হিসাবটা তো হয়েই গেছে যে এই 3 মিটারের জন্য তার 1 সেকেন্ড সময় লাগবে, এখানে বলাই আছে। তাহলে আমি যেটা করব, এখান থেকে ঐকিক নিয়মের মাধ্যমে এই 10 মিটারে একটা হিসাব করবো, আর 1 মিটারে মানে 1 সেকেন্ডের হিসাব তো আমি জানি এই 3 মিটারের। এটা কত? 3 মিটার। একটু আমি কয়েকবার বুঝাবো, 4টা ম্যাথ দেখাবো, ফুল বুঝে যাবেন, কোনো ভেজাল থাকবে না। এখন তাহলে আমি এখান থেকে বলতে পারি সে 2 সেকেন্ডে 2 মিটার ওঠে। তাহলে 1 সেকেন্ডে সে 2/2 মিটার উঠবে, অতএব 10 মিটার। আচ্ছা, কথাটা ঘুরেই লিখি, যেহেতু আমরা হচ্ছে এইখানে মিটার রাখি। 2 মিটার উঠতে 2 সেকেন্ড লাগে, তাহলে ভালো হবে। তাহলে 10 মিটার উঠতে লাগবে 10 সেকেন্ড। আমি আর একবার দেখাবো, টেনশনের কিছু নেই। তো এখন আমরা পাইলাম এই 10 মিটার উঠতে লাগে 10 সেকেন্ড, আর শেষের 3 মিটার উঠতে লাগে 1 সেকেন্ড। তাহলে এই সম্পূর্ণ বাসটা উঠতে তার 11 সেকেন্ড সময় লাগবে। এটা একদম সোজা, যারা বোঝেন নাই আমি ঘটনাটা আবার বলবো। কলমে কি হইলো, আমি আবার একটা পেজ নিয়ে সম্পূর্ণ কনসেপ্ট রিপিট করে দিব, কোনো টেনশনের কিছু নেই। খেয়াল করেন সবাই, যারা কিছু বোঝেন নাই খেয়াল করেন। আগে বাস্তবে চিন্তা করেন। মানে সময় তো এখানে তো ঘড়ি থাকবে, তাই তো, মানে কাউন্ট হবে। তো উঠবে নামবে, উঠবে নামবে, এরকম চলতেই থাকবে। কিন্তু শেষে গিয়ে যখন সে বাঁশের মাথাটা ধরে ফেলবে, তখন আর উঠবে নামবে না। তাহলে ওই শেষের সেকেন্ডের হিসাব আলাদা, আর এই দিকের হিসাব আলাদা। এটা হলো 13 মিটার উঁচু একটা বাঁশ। প্রশ্নে বলছে 1 সেকেন্ড সময় সে 3 মিটার ওঠে, একটা সেকেন্ড অতিবাহিত হয়ে গেল, 3 মিটার পর্যন্ত উঠতে পারছে। পরবর্তী সেকেন্ডে সে আবার 1 মিটার নেমে যায়, তার মানে আরও 1 সেকেন্ড সময় চলে গেছে, সে নেমে গেছে 1 মিটার। 3 মিটার ছিল, 1 মিটার নেমে গেছে, তার মানে সে 2 মিটারের জায়গায় আছে। এখান থেকে আমরা বলতে পারি 2 সেকেন্ড সময় ব্যয় করে 2 মিটার উঠতে পারে। এই কথাটাকে বুঝতে হবে। 2 মিটার সময় ব্যয় করে, মানে 2 সেকেন্ড সময় ব্যয় করে 2 মিটার উঠতে পারে। আমরা যেটা করব সব সময় সব ম্যাথে, টোটাল 13 মিটার লম্বা বাস, এখান থেকে 1 সেকেন্ডে বা 1 মিনিটে যেটা উঠে সেটা বাদ দিব সব সময়। তাহলে 1 সেকেন্ডে সে 3 মিটার উঠে, এটা বাদ থাকলো কত আমার? 10।
কেন বাদ, মানে লাস্টের 1 সেকেন্ডে এইটাই যে 3 মিটার এসে উঠবে আর নামবে না, তাহলে আমি বুঝে গেছি যে এই 3 মিটার উঠতে মানে লাস্টের 3 মিটার উঠতে তার 1 সেকেন্ড লাগবে। এইটুকুর হিসাব করা শেষ, তাহলে বাকি আছে কত, 10 মিটার। আমার এই ক্যালকুলেশনটা করা লাগবে যে এইটুকু উঠতে তার কত সময় লাগবে। আমি বলতে পারি এই তার 2 মিটার উঠতে 2 সেকেন্ড লাগে, 2 মিটার উঠতে 2 সেকেন্ড লাগে, 1 মিটার উঠতে লাগবে এইটা, 10 মিটার উঠতে লাগবে এইটা, 10 সেকেন্ড। তাহলে এই থেকে 10 মিটার উঠতে লাগে 10 সেকেন্ড, আর শেষে লাগে 1 সেকেন্ড, আমি পেয়ে গেছিলাম আগে, তাহলে 11 সেকেন্ড লাগবে উঠতে। কাহিনী হয়েছে এইটা। কেউ যদি চান শর্টকাটেও করতে পারেন। সূত্র কি, বাঁশের মোট দৈর্ঘ্য 13, এখান থেকে উঠে কতটুকু 3 মিটার, উঠে কতটুকু 3 মিটার, নামে কতটুকু 1 মিটার, যোগ 2 মানে 1, অ্যান্সার আসবে 11। এখন বলেন এই প্রশ্নটা কে কে বোঝেন নাই, সমস্যা নাই, না বুঝলে আমরা হুবাহু আর একটা প্রশ্ন সমাধান করে দেখি যে মিলে কিনা, কনসেপ্টটা ঠিক আছে কিনা। রিটার্নটা শিখতে হবে, আমি বারবার বলতেছি, বাস্তবে চিন্তা করলে হয়ে যায়। কঠিন লাগতেছে, আবার দেখাই। তাদের কাছে কঠিন লাগতেছে, আবার দেখাই। ওকে, সেম প্রশ্ন, একটা বানর একটি তৈলযুক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি 1 মিনিটে 5 মিটার ওঠে, পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে পড়ে, 25 মিটার উঠতে কত সময় লাগবে? ভাই কয়েকবার বলতেছি, এরপর আর না বুঝলে আমি কি করব বলেন? সিম্পল হিসাব কেন বোঝেন আপনারা? তৈলাক্ত মানে কি, তেল মাখাই বাসটাতে, তাহলে কাহিনীটা ঘটবে কি, মানে তেল থাকার কারণে সে কিছু দূর উঠলো আবার নেমে যাবে, তেলের কারণে উঠলো নেমে যাবে, উঠলো নেমে যাবে। শেষে গিয়ে যখন সে 1 মিনিট মানে শেষের সময়টা যখন সে ব্যয় করবে, তখন সে বাঁশের মাথাটা ধরে ফেলবে আর নামবে না। তাহলে এই দিকে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, কিন্তু এই জায়গায় উঠতেছে আর নামতেছে না। তাহলে সবসময় যেটা করবেন, টোটাল বাঁশের দৈর্ঘ্য থেকে 1 মিনিটে বা 1 সেকেন্ডে যতটুকু ওঠে সেটা বাদ দিবেন। 1 মিনিটে 5 মিটার ওঠে, তাহলে এটা বাদ, 20 মিটার। তার মানে এই লাস্টের 5 মিটার উঠতে তার 1 মিনিট লাগবে, এইটা হিসাব আমার ক্লিয়ার। কারণ লাস্টে উঠবে আর নামবে না তো, মানে যখন সে বাঁশের মাথাটা ধরে ফেলবে আর নামবে না। তাহলে এখন আমার এইটুকুর হিসাব করতে হবে, তাহলে বাকি আছে 20 মিটার, এই 20 মিটার হিসাব লাগবে আমার। 1 মিনিটে যতটুকু ওটা সেটা সবসময় বাদ দিয়ে দিব, এটা আমার হয়ে যাবে। শেষের মিনিট বা শেষের সেকেন্ডটার হিসাব আমার ক্লিয়ার। এখন আমাকে বলছে 1 মিনিটে 5 মিটার ওঠে সে, 1 মিনিট সময় গেল, 5 মিটার উঠলো। যেহেতু বাসটা পিচ্ছিল, তাহলে সে পরবর্তী মিনিটে আবার 1 মিটার নেমে যাবে, কিন্তু সময় তো চলে যাচ্ছে। 1 মিনিটে উঠলো আর 1 মিনিটে নামলো, তার মানে সে 2 মিনিট সময় ব্যয় কইরা 4 মিটার উঠতে পারছে। মানে 5 মিটারের জায়গায় ছিল, তৈলাক্ত হওয়ার কারণে শেষুর খেয়ে নেমে গেছে 4 মিটারের জায়গায়। তার মানে সে 2 মিনিট সময় ব্যয় করে 4 মিটার উঠতে পারে। আমি কি লিখব, 4 মিটার ওঠে 2 মিনিটে, 1 মিটার ওঠে 2/4 মিনিটে, অতএব 20 মিটার, 10 মিনিট সময় লাগবে। তাহলে এই শূন্য থেকে মানে নিচ থেকে 20 মিটার উঠতে লাগে 10 মিনিট, আর এই শেষে লাগবে 1 মিনিট, আমি আগেই পাইছিলাম, তাহলে 11 মিনিট। এটা না বোঝার কিছু নাই, কয়েকবার দেখলে রিটার্নটাই সোজা। এইটাই লাগবে 10 মিনিট, শেষের সময়টা আমি পেয়ে যাব, মানে 1 মিনিটে যেহেতু সে 5 মিটার ওঠে, সবসময় উঠবে এরকম, তাহলে শেষের মিনিটে সে উঠবে আর নামবে না, ধরুন এই হিসাবটা আলাদা, এই হিসাবটা আলাদা। কথা বোঝা গেছে? আরও একটা দেখাবো, আরও একটা দেখায় যারা কিছুই বোঝেন নাই। তৈলাক্ত বাঁশ নিয়ে ঝামেলা না, আচ্ছা যারা বুঝতে পারছেন না থাক আমি করি, পরে প্র্যাকটিস করেন। একটি বানর 14 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটি কত সময় লাগবে? আচ্ছা আমি যদি শর্টকাটে সমাধান করি তাহলে কি হবে? সূত্রটা ছিল কি, বাঁশের মোট দৈর্ঘ্য 14, এখান থেকে বাদ দিতে হবে কতটুকু ওঠে, 3 মিটার। নিচে হচ্ছে ওঠে মাইনাস নামে, গুণন 2 + 1। ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার মনে হয় আসবে কত,
এখানে থাকে হচ্ছে আপনার 11-12 সেকেন্ড। এগুলো শর্টকাট। এখন যারা লিখে মানে আমার কাছে লিখিত নিয়মটা বেটার মনে হয়েছে, কারণ এটা তো মনে রাখা টাফ। দিয়ে সব মিলবে, অনেক সময় ঘুরাই করলে আর পারবেন না। কিন্তু আপনাকে যতই ঘুরাই করুক, আপনি যদি এই চিত্রর কনসেপ্টটা বোঝেন, যারা বোঝেন নাই আমি সম্পূর্ণটা রিপিট করি আবার, হ্যাঁ। একটা তৈলাক্ত বাঁশ, মানে তেল মাখা বাঁশ। কে যে এই ম্যাথ বানাইছিল ভাই রে ভাই, কি দরকার তেল মাখা বানার উঠানো। প্রথমেই আমরা যেটা করব, টোটাল দৈর্ঘ্য থেকে 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, মানে প্রত্যেক সেকেন্ডে সে 3 মিটার উঠতে পারবে। 1 সেকেন্ডে যেটা উঠতে পারে সেটা বাদ 11। তাহলে শেষের 3 মিটার সে 1 সেকেন্ডে উঠবে, এটা আমার ক্লিয়ার হিসাব। তাহলে এই 11 মিটার হিসাব লাগবে আমার এখান থেকে। আমাকে বলে দিছে 1 সেকেন্ড সময় ব্যয় করে সে 3 মিটার ওঠে। আবার পরবর্তী সেকেন্ড মানে কি, সময় তো চলতেই আছে, আর 1 সেকেন্ডে সে নেমে যায়, সময় কিন্তু চলতেছে। কয় মিটার নামে? 1 মিটার নামে। তাহলে ছিল 3-এর জায়গায় নামলো 1 মিটার, তাহলে আসলে 2 মিটারের জায়গায়। তাহলে কনসেপ্টটা হচ্ছে 2 সেকেন্ডে সে 2 মিটার ওঠে। তাহলে আমি হিসাব এরকম, সে উঠবে নামবে উঠবে নামবে, এই 11 পর্যন্ত হিসাবটা করতে হবে। আমি কি লিখবো? 2 মিটার ওঠে 2 সেকেন্ডে, 1 মিটার উঠবে 2/2 সেকেন্ডে, অতএব 11 মিটার উঠবে। এইটুকু তো লাগতেছে 11 সেকেন্ড, লাস্টে লাগবে 1 সেকেন্ড, 12 সেকেন্ড। এখন যদি বলেন কে কে বোঝেন নাই, আমি আবার দেখাবো। এটা একদম সোজা, আমার কাছে পানি। আমি তো ওই একবারই শিখছি, আমার এখনো মনে নাই। আমি যদি এটা কোনোদিন প্র্যাকটিসও না করি, আমার মনে হয় আমি চিত্র বলবো না। মানে আমার মাথায় এটা থাকে যে একটা পয়েন্ট মনে রাখবেন, যে শেষে গিয়ে সে উঠবে আর নামবেন, এটা মনে থাকলে আর কোনো ঝামেলা নাই। কিছু কিছু অঙ্ক আছে একবার ভালো মতো বুঝে গেলে আর জীবনও বলবেন না আপনি। তার মধ্যে এরকম একটা। ঠিক আছে, তাহলে 3টা ম্যাথ বানানো দেখাইলাম, আর কি বানানোর ম্যাথ মনে আর নাই। এই 3টা ম্যাথ শিখলে আর কিছু লাগবে না, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই ভাই। এগুলো সিম্পল ম্যাথ, খুব কম আসে, আসে না বললেই চলে, 10 বছরে একটা আসে। এগুলো নিয়ে তো হাইপার হইলে হবে? অনেক টিচার তো এইটা কোনো ক্লাসই নেয় না, মানে এই ক্ষেত্রফল পরিমাণ এগুলো নেওয়া দরকার নাই, তো এগুলো নিজেরা পড়লেই হয়ে যায়। তারপর আজকের ক্লাসটা নেওয়ার মূল উদ্দেশ্যই বানানোর তৈলাক্ত বাস। আমি আর একবার দেখাই, যারা একদম দুর্বল আছেন, মানে বুঝতে পারেন নাই, লাস্ট বার খেয়াল করেন। আজকে বানরের ম্যাথ বুঝাই ছাড়বো না। এটা বাঁশ, বয়াকার স, তেল মাখা। এখন ঘটনা কি, এটা যদি আপনিও ওঠেন, তেল থাকার কারণে আপনি উঠলেন, আবার একটু নেমে যাবেন পিচ্ছিল কারণে, উঠলেন নেমে যাবেন, উঠলেন নেমে যাবেন। শেষে গিয়ে যখন আপনি উপরের মাথাটা ধরে ফেলবেন, তখন আর উঠবেন নামবেন না। তাহলে হিসাব দুইটা, শেষে গিয়ে যেটা আমি উঠবো সেটা বাদ দিয়ে এই হিসাবটা করব। মানে 1 সেকেন্ডে 3 মিটার উঠতে পারি, তাহলে 14 মিটারের মধ্যে আমি 3 মিটার উঠতে পারি 1 সেকেন্ডে, সেটা বাদ। এই 3 মিটার উঠতে আমার 1 সেকেন্ড লাগবে। তাহলে বাকি আছে কত? 11। সেই 11 সেকেন্ডের হিসাব হবে। কাহিনীটা হচ্ছে 1 সেকেন্ডে 3 মিটার উঠলো, সময় 1 সেকেন্ড চলে গেছে, আরও 1 সেকেন্ড চলে গেল, সে নেমে গেল, সময় তো চলতেই আছে, ছিল এখানে আসলো এখানে। তাহলে আমি বলতে পারি 2 সেকেন্ড সময় 2 মিটার ওঠে, 2 মিটার ওঠে 2 সেকেন্ডে, 1 মিটার উঠবে 2/2 সেকেন্ডে, 11 মিটার উঠবে 2 2 কাটা 11। এখান থেকে এই পর্যন্ত লাগে 11 সেকেন্ড, এখানে লাগে 1 সেকেন্ড। আমি সামনে যাব কিনা আমাকে একটু বলেন তো। আচ্ছা, এখন ক্ষেত্রফল পরিমাপ নিয়ে কাছে কথা বলবো। আপনি যদি ক্ষেত্রফল পরিমাপের চ্যাপ্টারটা পুরা পড়তে চান, আপনাকে অনেক কিছু মুখস্থ রাখতে হবে। যেমন কত কিলোমিটারে 1 মাইল, 1 একর সমান কত বর্গ গজ, 1 হেক্টর সমান কত বর্গ ফুট, এরকম প্রায় শখানেক মুখস্থ রাখতে হবে। ক্ষেত্রফল পরিমাপ থেকে প্রশ্ন আসে না বললেই চলে, তারপর আমরা তো চাইলে বাদ দিতে পারি না। আর এখানে সব মুখস্থ কনসেপ্ট। এখন আপনি অনেক ভালো ম্যাথ পারেন, কিন্তু আপনাকে বললো 1 কিলোমিটার কত মাইলের সমান। এখন এটা হলো মুখস্থ, এটা বের করার কিছু নাই, যে 1 কিলোমিটার সমান, মানে 1.6 কিলোমিটার সমান 1 মাইল। তাহলে এগুলো সব মুখস্থ করতে হবে আপনি যদি চান।
এবং এটা যে আপনার ম্যাথে লাগবে তা না, আপনার বাস্তবিক কাজেও লাগবে। যেমন 1 কাঠায় কত বর্গ ফুট, আপনি যদি কোনোদিন বাড়ি কেনেন, জমি কেনেন, লাগবে। আপনার প্রাত্যহিক একটা জমি হিসাব করতে লাগতে পারে, বা আপনি কিছু পরিমাপ করতে গেলেন দোকানে, সেখানে লাগতে পারে, এটা লাগবে। এই ক্ষেত্রে শিখবো। তো যে সমস্ত বিষয় মুখস্থ সেগুলো যেই বই পড়েন না কেন সেই বই থেকে মুখস্থ করবেন। আমি শুধু যে ক্ষেত্রমার পরিমাপ থেকে বেশি বেশি যে কোশ্চেনগুলো আসছে সেগুলা করে দেব, মানে সমাধান করে দেব, আর কিছু করাবো না। এটা না নিলেও হয়তো, তারপরও যেই ম্যাথগুলা বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে আসছে আমি সেগুলো দেখাই দিব। শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা, 10 লক্ষ সমান 1 মিলিয়ন, আবার 10 মিলিয়ন সমান 1 কোটি, আবার 100 কোটি সমান 1 বিলিয়ন, 1 লক্ষ কোটি সমান 1 ট্রিলিয়ন। মুখস্থ, এই শখটা মনে রাখবেন, হয়ে যাবে। প্রথমে বলছে 1 ট্রিলিয়ন সমান কত? 1 লক্ষ কোটি। এটাও লেখা যায়। আবার আপনারাই বলেন 1 কোটি মানে কি? এই যে 5টা শূন্য দিলে হচ্ছে 100,000, মানে 100,000 কোটি, 100,000 কোটি। 1 লক্ষ মানে 100,000 কোটি, এটাও থাকতে পারে অপশনে, এটাও থাকতে পারে। মানে 1 লক্ষ কোটি, 1 লক্ষ মানে 100,000, 100,000 কোটিও বলা যায়, 1 লক্ষ কোটিও বলা যায়, মানে এখানে ডিরেক্ট। 5 নম্বরে বলছে 1 কিলোমিটার কত মাইলের সমান, একদম ডিরেক্ট মুখস্থ, যে 1.6 কিলোমিটার সমান, এগুলো সবই বিগত সালের। এখানে বলছে 30 কিলোমিটারকে মাইলে প্রকাশ করো। এখন আপনাকে যদি এই প্রশ্ন দিয়ে দেয় তাহলে আপনার জানতে হবে যে কিলোমিটারের সাথে আসলে মাইলের সম্পর্ক কি। একটু আগে দেখে আসছি, আমরা জানি 1.6 কিলোমিটার সমান 1 মাইল, তা অতএব 300 কিলোমিটার সমান কত হবে? আমি যদি ডিরেক্ট করে দেই, আচ্ছা আমরা একটা কাজ করি, ডিরেক্ট না করে ঐকিক নিয়মে করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যেরকম 1.6 কিলোমিটার সমান হচ্ছে 1 মাইল, 1 কিলোমিটার সমান হচ্ছে এইটা, অতএব 300, একটা শূন্য কম হবে, 1.6। এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। উপরে আমি যদি দিয়ে দেই হচ্ছে কত, 300, নিচে 1.6, এটা ক্যালকুলেশন করলে 186 দশমিক সামথিং আসবে। আচ্ছা, কোথায় করলাম? এটা তো এখানে। 300 কিলোমিটার সমান কত হবে? উপরে 300, নিচে 1.6। এখন ক্যালকুলেশন এটা রেখে দিলাম, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আপনার আসবে কত, 186 দশমিক সামথিং। আচ্ছা, প্রশ্নগুলো আমি একটু আবার রিপিট করি। এখান থেকে বড় বড় ম্যাথ যেগুলো আসছে দেখাবো, ম্যাথ খুব বেশি বড় না, আপনার হলো জাস্ট সম্পর্কগুলো জানতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা মনে আমাদের একটু ভুল আছে, 1 কিলোমিটার সমান কত মাইলের সমান? দেখেন, এই জন্যই বলতেছি যে এরকম লাগতেছে কেন। 1.6 কিলোমিটার সমান, তো এটা আপনাকে 1 কিলোমিটার সমান বের করতে বলছে, তার মানে 1.6 ভাই, মানে 1/1.6, তো এটা আসবে 1.6 মানে 16/10, তাহলে উপরে 10, নিচে 16, তার মানে 5/। আমি একটু ফ্রেশ করে দিই, এই জন্য মনে হচ্ছে মানে কোশ্চেনটাকে বোঝেন, 1 কিলোমিটার সমান চাইছে, এটা হচ্ছে সম্পর্ক। আচ্ছা আমি দেখাই এটা রিপিট করে। এই হলো মুখস্থ লাগবে যে 1.6 কিলোমিটার সমান 1 মাইল, আপনাকে 1 কিলোমিটার সমান বের করতে বলছে, তাই 1 কিলোমিটার সমান 1.6। 1.6কে লেখা যায় 16/10, উপরে 16, নিচে উপরে 10, নিচে 16, তার মানে 5/8। অ্যান্সারটা হবে 5/8। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 5/8। আমি যদি একটু ছোট করে লিখি, 1/1.6, এভাবে নোট করে নেবেন। পরবর্তী কোশ্চেনটা তাহলে কি হবে, আমাকে বলছে 300 কিলোমিটার দূরত্বকে মাইলে প্রকাশ করো। তাহলে আমি কি লিখবো? এভাবে না লিখে আমি অন্যভাবে করতে পারি। যদি এভাবে করি আমি, যে আমি একটু আগে দেখে আসছি 1 কিলোমিটার সমান 5/8 মাইল, এটাও মুখস্থ করে রাখতে পারেন, কারণ অনেক সময় হুবহু চলে আসবে।
তাহলে 300 কিলোমিটার সমান এই যে 5/8 গুণন 300, 3×5 = 1500, 1500কে 8 দ্বারা ভাগ করলে 1.86 এরকম সামথিং কিছু একটা আসবে, করে নেবেন মাই। আচ্ছা, তাহলে আমরা 5/8, তাহলে এখানে হবে 5/8 গুণন 300, 186 বা এরকম কিছু একটা হবে। 7 নম্বরে বলছে 1 একর সমান কত বর্গফুট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কয়েকটা পরীক্ষা আসছে। এখন দাদা ভাই আপনি যদি বই খোলেন বা যে কোনো কিছুই মুখস্থ করেন, একটা বিষয় দেখবেন একরের সাথে বর্গ ফুটের কোনো সম্পর্ক নেই। তাহলে আমি ক্যালকুলেশন কেমনে করব? এইভাবে করব, দেখেন একরের সাথে বর্গ গজের সম্পর্ক আছে। 1 একর সমান 4840 বর্গ গজ। এখন অনেকে বলবেন এত কিছু মুখস্থ করা যায়? ঠিক আছে, বাগানের অঙ্ক এগুলো হচ্ছে আর পরিমিতি, গোলায় ফেললে হবে না। 1 একর সমান এত বর্গ গজ, এটা কিন্তু মুখস্থ, এটা কিন্তু মনে রাখার কোনো ই নেই, মুখস্থ। তো 1 একর সমান এত বর্গ গজ আমার তো ফুটে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি করব, এই বর্গ গজকে ফুটে কনভার্ট করব। আবার 1 বর্গ গজ সমান 9 ফুট, তাহলে এটাকে এই বর্গ গজের পরিবর্তে লেখা যায় 9 ফুট। এটা গুণ করলে আসবে 43,000 আপনার কত 500, মনে হয় 560 বর্গ ফুট। এই প্রশ্নটা আবার রিপিট করি, অনেকেই বলবেন ভাই এটা কেমনে সম্ভব। আমাকে একরের সাথে বর্গ ফুটের সম্পর্ক বের করতে বলছে, কিন্তু একরের সাথে বর্গ ফুটের সম্পর্ক নাই। 1 একর সমান 4840 বর্গ গজ, তাহলে এটা ঠিক থাকবে। আমি চাইলে এই বর্গ গজটাকে কনভার্ট করে দিব। বর্গ গজ মানে হচ্ছে কি 1 বর্গ গজ সমান 9 বর্গ ফুট, তাহলে এর বদলে 9 ফুট লেখা যায়, বর্গ ফুট। গুণ করলে বর্গ ফুট। তাহলে এখানে আমরা 3টা ম্যাথ দেখলাম, চারটাই খুব গুরুত্বপূর্ণ, একটু ফ্রেশ করে নোট করে নেবেন। এরপরে হচ্ছে পরবর্তী প্রশ্নগুলো দেখি আমরা। 1 একরের 5% সমান কত বর্গ গজ। এখন এই প্রশ্নটা মনে করেন আপনার পরীক্ষায় আসলো। এখন আপনি যদি একরের সাথে বর্গ গজের কোনো সম্পর্ক না জানেন, পারবেন না। একরের সাথে বর্গ গজের সম্পর্ক একটু আগে দেখে আসছি। 1 একর সমান 4840 বর্গ গজ, তাহলে এই বর্গ গজের 5% আমাকে বের করতে বলছে। তার মানে 4840-এর 5%, মানে 1 একরের তো এইটা, তো এই 5% বের করতে বলছে। 5% মানে 5/100। যারা জমি জমা পরিমাপ করে তারা কিন্তু এগুলো খুব ভালো পারে, মানে এগুলো তাদের দরকার হয়। 5 দিয়ে কাটলে 2, এর অর্ধেক মানে হচ্ছে 242। মানে 1 একরের সমান এত বড় গাছ, এর 5% চাইছে, না বুঝলে বললেন। 6 নম্বরে বলছে 1 বর্গ মিটার কত বর্গ সেন্টিমিটারের সমান। খুব চমৎকার প্রশ্ন, দেখেন বাইরে ভাই 1 বর্গ মিটার মানে কি 1 মিটার গুণন 1 মিটার, মানে বর্গ মিটার মানে 2বার গুণ। যেমন আমাকে যদি বলে 5-এর স্কোয়ার, তার মানে কি 5 গুণন 5, তাহলে 1-এর স্কোয়ার মানে 1 গুণন 1। বর্গ মিটার মানে মিটারের 2বার গুণফল। আচ্ছা, আমাকে সেন্টিমিটারে নিতে বলছে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আবার এই 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে টোটাল কত হইল 10,000 বেশি বর্গ সেন্টিমিটার। এটাও ভালো, এটা লাগবে। স্টারটা নড়ে কেন তো, যারা ক্লিয়ার বোঝেন নাই আমি রিপিট করি। 1 বর্গ মিটার মানে কি 1 মিটার আর 1 মিটার গুণ করলে 1 বর্গ মিটার পাবো। এই 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তার মানে 10,000 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার কাহিনী। একটি জমির পরিমাণ 5 কাঠা হলে বর্গ ফুটে কত। এখন আপনি যদি বর্গ ফুট আর কাঠার সম্পর্ক মুখস্থ না জানেন, এই ম্যাথ পারবেন না, এগুলো সব মুখস্থ করতে হয়। 1 কাঠা সমান হচ্ছে কত, 1 কাঠা সমান 720 বর্গ ফুট। তাহলে আমাকে 5 কাঠা বের করতে বলছে। এগুলো আপনি যদি ফিউচারে জমি জমা ক্রয় করেন তখন লাগবে। 0 0 5 7 35, তার মানে 3600 বর্গ ফুট। কাহিনী সব। এরপরে বলছে 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার, 15তম বিসিএস। প্রথমেই লিখি 1 বর্গ ইঞ্চি মানে কি, 1 ইঞ্চি
গুণন 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চির 2বার গুণফল। এখন ইঞ্চির সাথে আবার সেন্টিমিটারের সম্পর্ক, কি যে ঝামেলা ভাই। আবার ইঞ্চির সাথে সেন্টিমিটারের সম্পর্ক 2.84 সেন্টিমিটার। তাহলে এর বদলে লেখা যায় 2.84, এর বদলে লেখা যায় 2.84। এখন এগুলো যদি মুখস্থ আমি না জানি, গুণ করলে হবে এটা বর্গ সেন্টিমিটার। কিচ্ছু করার নাই ভাই, হিজি বিজি পড়াশোনা, কিন্তু প্রাত্যহিক জীবনে লাগবে। আপনি যদি জমি জমা পরিমাপ করেন বা এই ধরনের চাকরির সেক্টরও আছে, অথবা মানে এটা লাগে প্রাত্যহিক জীবনে। আপনি একটা জমি কিনতে গেলেন, যদি হিসাব নিকাশ না করতে পারেন তাহলে ঝামেলা না। এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই ভাই, এগুলো নিয়ে খুব কম প্যারা নেবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে দুই একটা অনেক সময় চলে আসে, আর যেগুলো আসে এগুলো মোটামুটি সহজগুলাই পারবেন, বা তারপরও আমি যেগুলো করাচ্ছি এগুলো বিগত সালে করে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে আর কি। বলছে হেক্টর সমান কত একর। এখন আপনি যদি হেক্টরের সাথে একরের সম্পর্ক না জানেন, ম্যাথ পারবেন না। হেক্টরের সাথে সম্পর্কটা হচ্ছে এরকম, একর। তাহলে আপনাকে এটা বের করেছে 1.8 হেক্টর সমান হচ্ছে 1.8 গুণন 2.47। এটা গুণ করে দেখবেন যে এরকম আসবে। আমরা আর 3-4টা ম্যাথ দেখবো, তাহলে আজকে ক্লাস শেষ। আজকে ক্লাসের মূলত ছিল আসলে বানরের অঙ্ক, আর কিছু ছিল না। আচ্ছা, 6 নংটা কিন্তু গুরুত্বপূর্ণ। 6 নংটা একজনে বোঝেন নাই, আমি আবার বলি। আচ্ছা, বর্গ বলতে কি, যেমন আমি বললাম এর বর্গ মানে এর স্কোয়ার মানে কি, এই গুণনে না। তাহলে বর্গ মিটার মানে কি, মিটারের 2বার গুণফল। 1 মিটার গুণন 1 মিটার। এই 1 মিটার 1 মিটার গুণ করলেই কিন্তু 2টা গুণ, এটাকে লিখতে পারি 1 মিটারের স্কোয়ার। কথা ঠিক নাকি? 1 মিটারের স্কোয়ার মানে 2বার গুণফল। তো এই 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আপনাকে মিটার থেকে সেন্টিমিটার নিতে বলছে, তার মানে 1 দিয়ে 4টা শূন্য, যেহেতু 2বার গুণ করছেন তাই বর্গ সেন্টিমিটার। একদম সোজা ম্যাথ। আর কারণ কোন প্রবলেম আছে? মানে যেগুলো বিগত সালে আসছে এগুলাই করাইছে, এগুলো নোট করে রাখতে পারেন। এই 4টা প্রশ্ন করলেই মোটামুটি আজকে শেষ নিয়ে, ঝামেলা আর কিছু নাই। সে 1 মণ কত কেজি সমান, বলছে 1 মণ কত কেজি সমান। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে মনের সাথে কেজির কোনো সম্পর্ক নাই। মনের সাথে সেরের সম্পর্ক, 1 সের 2 সের আমরা বলি না গ্রাম অঞ্চলে। তাহলে এরকম হচ্ছে যে 1 মণ সমান 40 সের। তাহলে আমার তো কেজিতে নিতে হবে, হ্যাঁ কেজিতে নিতে হবে না। তাহলে 40 থাকলো, আমার এখন দেখতে হবে সেরের সাথে কেজির সম্পর্ক কি। 1 সের সমান 0.93 কেজি, এটা গুণ করলে এরকমটা আসবে কেজি। তাহলে আপনাকে মন থেকে কেজিতে নিতে বলছে, কিন্তু মনের সাথে কেজির কোনো ডিরেক্ট সম্পর্ক নাই। মন থেকে নিব সেরে, সের থেকে কেজিতে, মানে 40 সের। তো এটা তো 40 থাকবো, 1 সের সমান হচ্ছে এইটা, তাহলে 40 সের মানে এটা এত কেজি। বলছে 250 মিলি আয়তনের পানির ওজন কত। আমরা কি জানি 1 মিলি সমান 1 গ্রাম। তাহলে 250 মিলি সমান 250 গ্রাম, আমার তো কেজি চাইছে। আমরা কি জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে এই 250 গ্রামকে আমরা যদি কেজিতে নিতে চাই, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়। একের পর 2টা শূন্য, তাই 2 ঘর আগে দশমিক, তাহলে এটা কেজি। মানে 1 মিলিগ্রাম সমান আমরা জানি 1 গ্রাম, 250 মিলি সমান 250 গ্রাম। তাহলে গ্রাম থেকে কেজিতে নিতে পারে না, এটা একটা সিম্পল কনসেপ্ট, 1000 দ্বারা ভাগ করলে হয়। একজন দৌড়বিদ 100 মিটার ট্রাকে, মানে একটা দৌড় দেওয়ার স্থান বা একটা প্লেস যেখানে দৌড় দেয় দৌড়বিদরা, 24 বার দৌড়লে তার অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, খুব সোজা। আচ্ছা, 100 মিটার ট্রাকে 24 বার দৌড়ায়, মানে 100 মিটার ট্রাকে মানে কি,
মনে করেন এখান থেকে দৌড় শুরু করবে এই পর্যন্ত ট্রাক, তাহলে এইটার সম্পূর্ণ দৈর্ঘ্য 100 মিটার। তাহলে সে 24 বার যখন হচ্ছে দৌড় দিবে তাহলে তার কত মিটার অতিক্রম করা লাগবে, এটাকে 24 দ্বারা গুণ করলে হয় 2400 মিটার, ঠিক কিনা? ট্র্যাক মানে কি, যে এখান থেকে এখানে গিয়ে শেষ করবে, এটা দৌড়ের প্লেস বা একটা স্থান। এটা যদি 100 মিটার হয় তাহলে 24 বার দৌড়লে 2400 মিটার অতিক্রম করবে, ঠিক আছে? এখন আপনার যদি এমসিকিউর অপশনে 2400 মিটারে থাকে তাহলে এটাই মিটার, আবার চাইলে কিলোমিটারে নিতে পারেন। 2400কে আমরা যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কিলোমিটারে চলে যাবে, ঠিক আছে? 1000 দ্বারা যদি ভাগ করি, সরি 1000 মিটার 1 কিলোমিটার, তাহলে মিটার থেকে কিলোমিটার নিলে 1000 দ্বারা ভাগ করবো, 0000 কাটা, তাহলে 2.4 কিলোমিটার, অ্যান্সার শেষ। মানে এইটা যদি 100 মিটার হয়, আমি যদি 24 বার দৌড় দেই তাহলে আমার 2400 মিটার অতিক্রম করতে হবে। এটা অপশনে থাকতে পারে, আবার চাইলে মিটার থেকে কিলোমিটার নিতে পারেন, 1000 দ্বারা ভাগ করলে অ্যান্সার শেষ। লাস্ট প্রশ্ন একদম পানির মতো সোজা। 1 লিটার পানির ওজন সমান কত গ্রাম? 1 লিটার সমান 1000 গ্রাম। তো এই ছিল কথাবার্তা। এই প্রশ্নটা না বুঝলে বলতে পারেন। আজকে এই পর্যন্তই। এখন বলেন কে কোন লাইনটা বোঝেন নাই, বানর তৈলক্ত বাস বুঝছেন কিনা সেটাও জানাবেন। আজকে এ পর্যন্ত। এখন বলেন কার কোথায় সমস্যা। তাহলে আমরা পাটিগণিতের যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের 50% ম্যাথের প্রিপারেশন শেষ। এখন রিপিট দেখেন বারবার। পরবর্তী ক্লাস মানে বীজগণিত থেকে শুরু হবে, মান নির্ণয়। এর আগে মান নির্ণয় সূত্রগুলো যে কোনো বই থেকে পড়ে নেবেন, আমি প্রোভাইড করে দিব গ্রুপে। তারপরও মান নির্ণয়ের অঙ্ক মানে সূত্র সবাইয়ের কাছে আমাদের আছে, যে কোনো বইতে আছে, চাকরি পরীক্ষার বইতে তো আছেই, তারপর হচ্ছে বোর্ড বইতেও আছে। বীজগণিত শুরুর আগে বারবার বলি, পাটিগণিত যেমন বোঝানোর অনেক কিছু আছে, আর বীজগণিত হলো সূত্রের খেলা। আপনি মান নির্ণয় সূত্র পারবেন না তার মানে মানে সূত্র পারবেন না মানে ম্যাথ পারবেন না। সূচক লগারিদমের সূত্র পারবেন না মানে ম্যাথ পারবেন না। ধারার সূত্র পারবেন না মানে ম্যাথ পারবেন না। সবই সূত্র, সূত্র ছাড়া বীজগণিতের কোনো গতি নাই। এজন্য সূত্র মুখস্থ করতে হবে, প্রত্যেক টপিকেই সূত্র থাকবে এবং পর্যায়ক্রমে দেখব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।